শুরু করছি খবরের আয়নায়। আকাশবাণীর সংবাদ বিভাগের এই সাপ্তাহিক অনুষ্ঠান আপনাদের সামনে উপস্থাপন করবে এমন অনেক কিছু যেগুলি দৈনন্দিন খবরের ভিড়ের মধ্যেও বিশেষ উল্লেখের দাবি রাখে। ব্যতিক্রমী অনেক ঘটনা সময়াভাবে উপযুক্ত মাত্রায় পরিবেশন করা সম্ভব হয় না। আবার বেশ কিছু ঘটনাও নানান কারণে সবার চোখ এড়িয়ে যায়। এমন নানান রঙের মালায় গাঁথা এক অনুপম উপহারই হল খবরের আয়নায়। আজকের আয়নায় রয়েছে তীব্র তাপপ্রবাহে নাজেহাল বঙ্গবাসী, নির্বাচনী প্রচারে সবুজ বাঁচাও আন্দোলনের গুরুত্ব বাড়াতে পরিবেশ কর্মীদের ডাক, চিত্র পরিচালক হরিসাধন দাশগুপ্তের জন্ম শতবর্ষ উদযাপন, দ্বিতীয় ভেনিজুয়েলা চলচ্চিত্র উৎসব। শুষ্ক গরম থেকে রেহাই মেলার কোনো ইঙ্গিত আবহাওয়া দপ্তর থেকে এখনও পাওয়া যায়নি। বুধবার থেকে আবার তাপমাত্রা বাড়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়াবিদরা বলছেন, একদিন তাপমাত্রা কিছুটা কমলেও এতে স্বস্তির কোনো কারণ নেই। দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকাসহ পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা ও পশ্চিম বর্ধমানে তীব্র তাপপ্রবাহের আশঙ্কা থাকছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান সায়েন্টিস্ট জি সোমনাথ দত্ত বজ্রগর্ভ মেঘ কেন তৈরি হচ্ছে না তার কারণ ব্যাখ্যা করেন আকাশবাণীর প্রতিনিধিকে। গ্লোবাল ওয়ার্মিং এমন একটা ব্যাপার জানেন তো, অ্যাভারেজ সারফেস টেম্পারেচার বেড়ে যাচ্ছে। তো অ্যাভারেজ সারফেস টেম্পারেচার যদি বেড়ে থাকে তার এফেক্ট নিশ্চয়ই আমরা পাচ্ছি। কিন্তু কথা হচ্ছে দিস ইজ নট দ্য অনলি রিজন, দেয়ার আর সাম লোকাল এফেক্টস অলসো। প্রথম কথা, বে অফ বেঙ্গলে যে সিজনাল অ্যান্টিসাইক্লোনটা আমরা আশা করি, দ্যাট অ্যান্টিসাইক্লোন ইজ টোটালি ডিসঅর্গানাইজড নাও। It is very difficult to find out the Bay of Bengal anticyclone on a day-to-day chart now. Even today also I could not find. এবার বে অফ বেঙ্গলের অ্যান্টিসাইক্লোন যদি ধরুন প্রপারলি অর্গানাইজড না থাকে, প্রপারলি ফেভারেবলি যদি ওটা লোকেটেড না থাকে, তাহলে ওই অ্যান্টিসাইক্লোন যে আপনার ময়েশ্চারটা পাম্প করে সেটা আমরা পাচ্ছি না। সেটা পাচ্ছে আপনার বাংলাদেশ পাচ্ছে কিছুটা, ওরা পাচ্ছে, আমরা পাচ্ছি না ওটা। দ্য রিজন ইজ ইট ইজ গেটিং অ্যাফেক্টেড বাই দ্যাট মিড ল্যাটিটিউড ফ্লো। কেন তাপমাত্রাটা বাড়ছে? আকাশ যেহেতু পরিষ্কার দক্ষিণবঙ্গে, সেই জন্যে আমরা সূর্যের তাপটা অনেক বেশি পাচ্ছি, হিটিং বাড়ছে। দ্বিতীয় যে আর একটি প্রক্রিয়া, সেটি হচ্ছে বায়ু দ্বারা তাপের প্রবাহ। দক্ষিণবঙ্গের হাওয়াটি আসছে ফ্রম ওয়েস্ট অর নর্থ ওয়েস্ট। ওই জায়গাগুলি কিন্তু অপেক্ষাকৃত উষ্ণতর এবং শুষ্কতর। অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ relatively drier and warmer air are being brought over South Bengal. এবং হাওয়া যত কম্প্রেসড হবে, কম্প্রেশনের জন্য কিন্তু তাপমাত্রা বাড়ে। এই সময় শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর কাজল কৃষ্ণ বণিক। এই সময়ে সবচাইতে বেশি সাবধানে রাখতে হবে আপনার আদরের শিশু, আমাদের প্রবীণ নাগরিক এবং গর্ভবতী মা বোনেদের। অকারণে তাদের বাইরে রাখবেন না। শিশুদের যতটা সম্ভব ঠান্ডা জায়গায় রাখার চেষ্টা করুন। বারবার অল্প অল্প করে জল বা অন্য তরল পদার্থ পান করতে দিন। তাদের প্রস্রাবের রং, পরিমাণ খেয়াল রাখুন। বারবার ঠান্ডা জলে কাপড় বা তোয়ালে ভিজিয়ে শিশু, কিশোর বা বয়স্ক প্রবীণ নাগরিকদের গা হাত পা মুছে দেয়া, চোখে মুখে জলে ছিটে দেয়া বা সম্ভব হলে স্নান করানো এই সময় অত্যন্ত কার্যকরী। বাইরের খাবার খাবেন না, অযথা বাইরে যাবেন না। পরিবেশ কর্মীরা বলছেন, কলকাতা সংলগ্ন জেলাগুলিতে এই ধরনের শুষ্ক গরমের পরিবেশ তৈরি হওয়া আসলে জলবায়ু পরিবর্তনের প্রভাব। সাংবাদিক ও পরিবেশবিদ জয়ন্ত বসু বললেন, এই ধরনের পরিস্থিতি মোকাবিলায় নীতি নির্ধারকদের জন্য অপেক্ষা না করে সাধারণ মানুষের আশু কিছু কর্তব্যে হাত লাগানো প্রয়োজন। আজকে কিছুক্ষণ আগে থাইল্যান্ডের ব্যাংকক শহরে ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন একটি রিপোর্ট প্রকাশ করেছে। সেই রিপোর্টটা এশিয়া মহাদেশের ওপর, এবং সেই রিপোর্ট বলছে এশিয়া এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে বিপন্ন অঞ্চল জলবায়ু পরিবর্তনের ধাক্কার জন্য। এটা আরো গুরুত্বপূর্ণ আমাদের জন্য। ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ এবং কিছুটা বিহার এবং ঝাড়খণ্ড, এই অঞ্চলগুলোতে তাপমাত্রা বৃদ্ধি গত কয়েক দশকে 0.5 থেকে 1 ডিগ্রি সেন্টিগ্রেড, যেটা গোটা ভারতের বাকি অঞ্চলের থেকে বেশি। তাহলে 2080 সাল নাগাদ গোটা পশ্চিমবঙ্গের ম্যাক্সিমাম টেম্পারেচার প্রায় 50 ডিগ্রি ছুঁই হবে। অর্থাৎ আজকের রাজস্থান, কালকের কলকাতা।
এবং দার্জিলিং অঞ্চল তাপমাত্রা বাড়ার হারটা দিল্লির থেকেও বেশি হবে। আমরা কি করতে পারি? আমরা যাকে বলি ব্লু গ্রিন ইনফ্রাস্ট্রাকচার, অর্থাৎ নীল সবুজ পরিকাঠামো, নীল মানে জল, সবুজ মানে গাছপালা, সেগুলো কিন্তু রাখতে হবে। আমরা উল্টোটাই, আমাদের যে জল আছে জলাশয়ে ভরাট হয়ে যাচ্ছে, আমাদের যে গাছ আছে গাছ কাটা হচ্ছে, সেটা যেমন তার পিছনে হয়তো নানান ধরনের স্বার্থান্বেষী বিভিন্ন মানুষ যুক্ত, পাশাপাশি আমরাও কিন্তু প্রত্যক্ষে বা পরোক্ষে সেটাকে সহায়তা করছি। আমাদের সবাইকে বুঝতে হবে যে এটা আমাদের অস্তিত্বের লড়াই। আমরা বাঁচবো কি বাঁচবো না আগামী দিনে সেটা নির্ভর করছে এই সারা পৃথিবীর পরিস্থিতির উপর। সুতরাং আমাদের যেটা অবিলম্বে করা উচিত, প্রত্যেক শহর জুড়ে, প্রত্যেক পঞ্চায়েত জুড়ে একটা ক্লাইমেট রেজিলিয়েন্স নেটওয়ার্ক তৈরি করা উচিত, এবং এই যে ব্লু গ্রিন ইনফ্রাস্ট্রাকচারের কথা আমি বললাম সেটা যাতে বজায় থাকে সেটা দেখার দরকার। নির্বাচনী প্রচারে পরিবেশ ভাবনা যাতে বিশেষ গুরুত্ব পায় সেই লক্ষ্যে পরিবেশ সংগঠন সবুজ মঞ্চ 15 দফা দাবি সম্বলিত একটি ইস্তেহার প্রকাশ করেছে। কলকাতা প্রেস ক্লাবে নির্বাচনে অংশ নিয়েছে এমন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে সংগঠনের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইস্তেহার প্রকাশের পর সংগঠনের সম্পাদক নব দত্ত আমাদের প্রতিনিধিকে বলেন, সব রাজনৈতিক দলের প্রতি তাঁরা আবেদন রেখেছেন যে দলই সরকার গড়ুক না কেন পরিবেশ ভাবনার ওপর যেন বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। পশ্চিমবঙ্গের প্রায় 14টি জেলার এখানে তার 30টি সংসদীয় ক্ষেত্রের দাবিগুলো, সমস্যাগুলো আমরা এখানে রেখেছি। আমাদের বক্তব্য হচ্ছে ভোটের 24-এ পরিবেশের 15 দফা, ভোটের 24 পরিবেশের 15 দফার মধ্যে গ্রামের পরিবেশ একটা গুরুত্ব আমরা দিচ্ছি। তার কারণ সবাই শহরের পরিবেশ নিয়ে বলি, বায়ু দূষণ বলি, আমরা জলদূষণ বলি, ভূগর্ভস্থ জলের কথা বলি, কিন্তু গ্রামের পরিবেশের অবস্থাও পশ্চিমবঙ্গে একমাত্র কালিম্পং বাদ দিলে সারা ভারতবর্ষের মধ্যে আমাদের রাজ্যের সবকটা জেলাই, সবকটা শহর এবং আধা শহরও বায়ু দূষণের। আমরা বলেছি এক হিমালয়, হিমালয়ের যে সামগ্রিক অবস্থি, হিমালয় একটা এমনিতেই ভঙ্গুর, সারা ভারতের পরিপ্রেক্ষিতে আমরা এখানে এক হিমালয় সংরক্ষণ নীতি আমরা চেয়েছি। গঙ্গা দূষণ নিয়ে দুর্নীতি যেটা চলছে সেটা বন্ধ হোক। আমরা বলেছি এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট, এটা নিয়ে একটা ভয়ঙ্কর পরিস্থিতি চলছে। হাজার হাজার কর্পোরেট যারা উন্নয়নের নামে তারা দূষণ করছেন এবং তারা এই ধরনের অনুমতি পাচ্ছে, এমনকি প্রকল্প জমা দিয়েই অনুমতি না নিয়েই তারা প্রকল্প শুরু করে দিচ্ছে, যেখানে মাননীয় সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করে বলেছে যেটা হয় না। স্বাভাবিকভাবে যা কিছু করতে হবে প্রশাসনের সাহায্য নিয়েই করতে হবে। তাই আমরা রাজনৈতিক দলগুলোকে মনে করি যে তাদেরকে এটা বোঝাতে হবে, তাদের এটা ভাবাতে হবে, এবং নিশ্চয়ই তারা ভাববেন এটা সমাজের বিষয়, এটা মানুষের বিষয়, তারা ভাববেন না এটা হতে পারে না। পরিবেশবিদ, আমার নাম ডক্টর দীপঙ্কর আন্টি। আমরা প্রত্যেকেই বুঝতে পারছি যে হারে বিশ্ব উষ্ণায়নের দিকে এগিয়ে চলেছি, সেখানে কিন্তু আমরা প্রত্যেক নাগরিক যদি পরিবেশ ভারসাম্য রক্ষার জন্য না কাজ করি তাহলে কিন্তু ইট উইল বি টু লেট টুমরো টু রিটার্ন। এবং সেখানে রাজনৈতিক মত বা পলিটিক্যাল উইলের একটা বিরাট অবদান রয়েছে। তার কারণ তারা যদি না এই ব্যাপারটায় আমাদের সঙ্গে থাকেন তাহলে কিন্তু আমাদের এই লড়াইটা পুরোই অসম লড়াই হয়ে যাবে। 5 ও 6-এর দশকের খ্যাতনামা চিত্র পরিচালক হরিসাধন দাশগুপ্তের জন্ম শতবার্ষিকী উপলক্ষে 1 বৈশাখ নন্দন 3-এ এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। একই অঙ্গে এত রূপ, কমললতার মতো কাহিনী চিত্রের পাশাপাশি হরিসাধন দাশগুপ্ত সেই সময় ফিল্ম ডিভিশন প্রযোজিত 5 থুপি, আ ভিলেজ অফ বেঙ্গল, গ্লিমসেস অফ ইন্ডিয়া, দ্য মালাবার স্টোরি, কোনারক এই সমস্ত তথ্যচিত্র নির্মাণ করেন। এছাড়াও দ্য অটোমোবাইল ইন্ডাস্ট্রি, টাটা স্টিল এই তথ্যচিত্রগুলিও সেই সময় খুবই সমাদর পেয়েছিল। হলিউডে প্রশিক্ষণের অভিজ্ঞতা নিয়ে তিনি চলচ্চিত্র জীবনে প্রবেশ করেন। তিনি ক্লদ রেনোয়া, সত্যজিৎ রায়, চিদানন্দ দাশগুপ্ত, রবিশঙ্কর, বংশীচন্দ্র গুপ্তের মতো প্রথিতযশা ব্যক্তিদের সঙ্গেও কাজ করেন। তিনি ছিলেন কলকাতা ফিল্ম সোসাইটি আন্দোলনের অন্যতম প্রতিষ্ঠাতা। হরিসাধন বাবুর জন্ম শতবার্ষিকী অনুষ্ঠানে পরিচালক গৌতম ঘোষ তাঁর স্মৃতিচারণায় বলেন, ব্ল্যাক কমেডিটা হরিদা খুব পছন্দ করতেন, নানা রকম মজা উইট, এটা ওদের পরিবারই ছিল একটা খুব। যাই হোক, হরিদাকে নিয়ে আমার মনে হয় যে এই 100 বছর আমরা একটা ওকেশন করে ফেলি, কোনো উপায় নেই তো, সবারই হয়। তো আমার মনে হয় যে সব থেকে গুরুত্বপূর্ণ যে একটা ভালো স্মারক সংখ্যা বাইলিঙ্গুয়াল বের করা উচিত, কারণ এরপর আমাদেরও স্মৃতি কমে আসবে, দুর্বল হয়ে আসবে। এবং হরিদার ডকুমেন্টারিগুলো
অসাধারণ সব কাজ আছে, যেরকম মালাবার স্টোরি। একই অঙ্গে এত রূপটা পুরোটাই ইনডোরে করব, এবং ফলে একই অঙ্গে এত রূপটা নতুন করে মূল্যায়ন হওয়া উচিত এবং আপনাদের দেখা উচিত, এবং এটা রেস্টোর হওয়া অবশ্য কর্তব্য। অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায় বলেন, এই ধরনের ভালো মানুষের সংখ্যা ক্রমশই কমে যাচ্ছে। উনি একটা কথা বলতেন, বোধহয় আমি সকলের সঙ্গে কথাবার্তা ঠিক মতন বলতে পারতাম না বলে উনি বলতেন যে আপনি আমাকে গডফাদার করুন। গডফাদার করলে কি কারণে সুবিধা হবে আমি জানি না, আমার সুবিধা হবে নাকি। এটা উনি থাকেন সাউথে আর আমার বাড়ি ছিল নর্থে। উনি আমাকে বললেন যে আমি ইয়ে করবো, মাধবীকে পৌঁছে দিয়ে আসবো, এবং সেই নর্থ ক্যালকাটা পর্যন্ত উনি গেলেন, আমাকে নামালেন, বারবার বোঝাতে লাগলেন যে গডফাদার করে পরে আপনার অনেক সুবিধা হবে। কি সুবিধা হবে তা আমি আজ পর্যন্ত জানি না। মানুষটি ভীষণ ভালো ছিলেন আর ভীষণ শান্ত প্রকৃতির মানুষ, খুব ঝগড়াঝাটি চেঁচামেচি কখনো শুনিনি। তার কথা, তার কর্ম সবগুলোই মনে থাকবে। আবার শ্রদ্ধা জানাচ্ছি আমি, এরকম সুন্দর মানুষ যেন আবার আসে। সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট ও ফোরাম ফর ফিল্ম স্টাডিজের যৌথ উদ্যোগে গতকাল শুরু হয়েছে দ্বিতীয় ভেনেজুয়েলা চলচ্চিত্র উৎসব। উদ্বোধনী ছবি হিসেবে প্রদর্শিত হয় পোস্টকার্ডস ফ্রম লেনিনগ্রাদ। পরের ছবিটি ছিল ডেজ অফ পাওয়ার। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভেনেজুয়েলা দূতাবাসের সাংস্কৃতিক পরামর্শদাতা আলফ্রেডো কালদেরা। ফোরামের সহ সভাপতি বিশিষ্ট সমালোচক শ্রমিক বন্দ্যোপাধ্যায় অনুষ্ঠানে সমসাময়িক ভেনেজুয়েলার চলচ্চিত্রের বৈশিষ্ট্য আলোচনা করেন। So it becomes our responsibility to create more reading material, thinking material, and bring all that material into our viewing of the films. So as we watch these wonderful films from Venezuela, we're not just being entertained, we're living through a history of struggle, a history of creativity, a history of achievement. So let's be aware and let's feel this aura of an awareness surrounding us as we watch these films one by one and recognize their individuality and their originality in every single case. উদ্বোধক চিত্রনাট্যকার ও পরিচালক শেখর দাস তরুণ পরিচালকদের প্রশংসা করে সে দেশের চলচ্চিত্রকে ক্রাইসিস সিনেমা নামে অভিহিত করেন। ভেনেজুয়েলা একটা অদ্ভুত সুন্দর দেশ, কিন্তু দীর্ঘদিন ধরে তার নানা ধরনের সমস্যা রয়ে গেছে। তার মধ্যে থেকেও যখন উগো চাভেজ চলে গেলেন, যিনি একটা সমাজতান্ত্রিক চেহারা দিচ্ছিলেন দেশটার, 2005-এ উনি সিনেমা সম্বন্ধে কিছু সিদ্ধান্ত নেন। সেই সিদ্ধান্তের ফলে আন্তর্জাতিক জায়গায় ভেনেজুয়েলার ছবি আজকাল পৌঁছে গেছে। তার কারণ অনেক সময় আমরা যখন খুব আদর্শ নিয়ে খুব বেশি ভাবি ছবি করতে গিয়ে, তখন আমরা না সামনের জিনিসটা ধরতে পারি না। এখনকার যে তরুণরা যারা অনেক বেশি ট্রেন্ড, তারা যেটা করে সেটা হচ্ছে আইডিওলজিক্যাল জায়গাটাকে একটু সরিয়ে রেখে কারাকাস শহর বা ভেনেজুয়েলার অনেক দুর্বল দিকগুলো দেখায় ঠিকই, কিন্তু এমন একটা সুন্দর দেশের চেহারাটাও দেখায়, যার ফলে সেই ছবি পুরো লাতিন আমেরিকা এখন জনপ্রিয়তা পেয়েছে। সেই ছবির ইডিয়াম এখন সমুদ্র পাড়ে ইউরোপে গিয়ে পৌঁছেছে, একটা ডায়ালগের মধ্যে এসেছে ওখানকার আর্ট হাউস ফিল্ম মেকাররা এবং এখানকার আর্ট হাউস ফিল্ম মেকাররা। সে আলোচনার ফলে একে বলা হচ্ছে ক্রাইসিস সিনেমা, অর্থাৎ দেশের দুর্বলতাকে দেখালো, দর্শক কিন্তু সেটা মেনে নিচ্ছেন এবং হলে আসছেন। এটা কম পাওয়া নয়। এই যে 6টি ছবি দেখানো হবে, এই 6টি ছবি থেকে যখন যারা দেখবেন বাড়ি যাবেন, তারা ভেনেজুয়েলা সম্বন্ধে এই যে 2007 থেকে 2019 এই 12 বছরের একটা ইতিহাস সামনে দেখতে পাবেন সৌন্দর্য, দেখতে পারবেন হয়তো অনেক অন্ধকার দিকও। এই মাসের 26 তারিখ পর্যন্ত প্রতিদিন সন্ধ্যে 6টা থেকে একটি করে মোট 6টি ছবি প্রদর্শিত হবে। আজকের আয়নায় শেষ করার আগে একটা অনুরোধ, আপনাদের কেমন লাগলো এই অনুষ্ঠান ইমেইলে জানান অথবা আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া পেজে। সেরা চিঠির উল্লেখ থাকবে প্রেরকের নাম সহ। আজ এই পর্যন্তই। আবার আগামী সপ্তাহে ঠিক এই সময় আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত খবরের আয়নায় নিয়ে আসব আপনাদের সামনে।
ভাষ্য পাঠে ধৃতি সেন শর্মা, সংকলন ও প্রস্তুতি অভিজিৎ চক্রবর্তী।